সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন কিডস হেলথে, এবং আজকের বিষয় শিশুদের কর্নিয়া, ছোট্ট চোখ বড় দায়িত্ব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আসিফুর রহমান স্যার, ফ্যাকো, কর্নিয়া, ট্রমা ও রিফ্র্যাক্টিভ সার্জন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিডস ক্রিয়েশন টিভির এই আয়োজনকে সাজানো হয়েছে। স্যার, এবারে আমি সরাসরি আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করতে চাচ্ছি আপনার অনুমতি নিয়ে। অবশ্যই। স্যার, আমি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে জানতে চাইবো সেটি হচ্ছে শিশুদের যে কর্নিয়া রয়েছে, এটি ঠিক কতটা মারাত্মক এবং কতটা স্পর্শকাতর, এটা যদি আপনি একটু আমাদের দর্শকদের সহজ ভাষায় বলতেন। জি, ধন্যবাদ সালেহীন। এটি সুন্দর এবং জনগণের জন্য এবং শিশুদের জন্য বাস্তবমুখী একটি প্রোগ্রামের আয়োজনের জন্য। তোমার এই সুন্দর প্রশ্নের উত্তরের আগে আমি তোমাকে একটু সহজে আমি তোমার উদ্দেশ্যে এবং দর্শকের উদ্দেশ্যে আমি এটা বোঝাতে চাই যে কর্নিয়া জিনিসটা কি আসলে চোখে। আমাদের চোখের তো অনেকগুলো পার্ট রয়েছে। কর্নিয়ার ভিতরে আছে স্ক্রেটিনা, এর ভিতরে আরও বেশ কিছু রিফ্র্যাক্টিভ মিডিয়া রয়েছে। তার মধ্যে কর্নিয়াটি হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ চোখের। ফার্স্ট যেখান থেকে আমার আলোটা চোখের ভিতরে প্রবেশ হওয়া শুরু করে। আমরা যদি ঘড়ির উপরের অংশটাকে দেখি, হাত ঘড়িতে যে ওয়াচের উপরে যে ওয়াচ গ্লাস বলি, কর্নিয়াকে বলা হয় চোখের ওয়াচ গ্লাসের মতন অনেকটা। অর্থাৎ এটি দিয়েই আমার চোখে আলোর এন্ট্রি হয় এবং ইট ইজ দ্য ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। আমাদের চোখে যে কোনো বস্তুকে আমরা যে দেখি চোখে, তার সবচেয়ে হাইস্ট রিফ্র্যাক্টিভ মিডিয়া হচ্ছে কর্নিয়া, এবং তারপরে সেকেন্ড রিফ্র্যাক্টিভ মিডিয়া হচ্ছে লেন্স। অর্থাৎ কোনো মানুষের, সেটা বাচ্চা হোক কিংবা সেটা অ্যাডাল্ট হোক, কোনো মানুষের যদি এই কর্নিয়া যদি ড্যামেজ হয়, তাহলে এই প্রাইমারি রিফ্র্যাক্টিভ মিডিয়ার ড্যামেজের কারণে সে বলা যায় এক জাতীয় অন্ধই হয়ে গেল। আসি এবার আমাদের বাচ্চাদের চোখের কর্নিয়ার ক্ষেত্রে। তাহলে বাচ্চা, শিশু যেহেতু, তার শরীরও ছোট, তার চোখও পরিপূর্ণভাবে যখন গঠন হয়নি, তার কর্নিয়াটাও ছোট। এক্ষেত্রে তার প্রত্যেকটি অঙ্গ যেমন সংবেদনশীল, তার কর্নিয়াটা আরও বেশি সংবেদনশীল। এবং এই কর্নিয়াতে যখনই কোনো ডিফেক্ট হবে, সেটি হোক জন্মগত, হোক আয়াট্রোজেনিক, অর্থাৎ অন্য কোনো কারণে, অথবা তার আঘাতজনিত, যে কারণে হোক না কেন, এই কর্নিয়া বাচ্চাদের সবচেয়ে বেশি সাফার হয় বাচ্চারা কর্নিয়াতে আঘাতের কারণে। এবং এই কর্নিয়া যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, মা বাবা, অভিভাবক কিংবা যে কোনো অবহেলার কারণে, তাহলে এই বাচ্চাটুকু পুরো বাকি লাইফটুকু তার একটি অনেকটা নরকে পরিণত হয়। এই প্রশ্ন ধরে আমি একটি ব্যাপারে জানতে চাইবো, সেটি হচ্ছে আলট্রাভায়োলেট রে, যেটাকে আমরা বলি সূর্যের আলো, বা এছাড়াও যে আমাদের টেলিভিশনের যে ক্ষতিকর ওয়েভ রয়েছে, যেটা আমাদের চোখের জন্য যথেষ্ট ক্ষতিকর, এটি কর্নিয়াতে ঠিক কি ধরনের প্রভাব ফেলতে পারে? ভালো প্রশ্ন করেছো। যে চোখের আলট্রাভায়োলেট রে কিংবা যে কোনো অতিবেগুনি রশ্মিগুলো, এগুলো কর্নিয়ার উপরে যতটুকু না এফেক্ট ফেলে, তার চেয়েও বেশি এফেক্ট ফেলে চোখের ভিতরে গিয়ে রেটিনার উপরে। এবং এর একটি খারাপ আলোকে, আলট্রাভায়োলেট রে, যে আলোটুকু আমাদের রেটিনার জন্য ক্ষতিকর, একটা বড় আল্লাহর রহমত হচ্ছে যে লেন্স যেটুকু রয়েছে, ওই লেন্স কিন্তু অটোমেটিক্যালি বাই নেচার সে বেশ কিছু খারাপ রশ্মিকে সে অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে আমার আলট্রাভায়োলেট রের যেসব গ্রেডিংগুলো রয়েছে, দ্য ওয়ার্স্ট আলট্রাভায়োলেট রে হুইচ ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার বডি, সেটা একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত সে পৌঁছাতে দেয় না, আমাদের লেন্সই তাকে অ্যাবজর্ব করে ফেলে। এবং এই কারণে লেন্স দীর্ঘদিন ধরে এই শোষণের কাজটুকু করতে করতে, এই জন্যই সাধারণত দেখা যায় কি একজন অ্যাডাল্ট পার্সনের যে আমরা ক্যাটারেক্ট হয়েছে, ছানি হয়েছে বলে লেন্সে, এই লেন্স একসময় কাজ করতে 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 বিভিন্ন ধরনের কাজ করতে তার আস্তে আস্তে তার ছানি পড়ার একটি কারণ, আরও অসংখ্য কারণ রয়েছে, এটি একটি বড় কারণ। সো এই ক্ষেত্রে যে কোনো রের ক্ষেত্রে রের ক্ষতিকর ইফেক্ট আসলে ডিরেক্টলি কর্নিয়াতে না, কারণ বললাম প্রথমে শুরুতে, কর্নিয়া ইজ এ হাইস্ট রিফ্র্যাক্টিভ মিডিয়া, যার মাধ্যমে আলোটুকু এন্ট্রি করে, এবং অনেকটা ঘড়ির উপরে ওয়াচ গ্লাসের মতো আমাদের যে গোল বৃত্তাকার আমরা যেসব ঘড়িগুলো ইউজ করি, অ্যানালগ ঘড়িগুলো, তার ওয়াচ গ্লাসের মতো সে কাজ করে, জাস্ট লাইট এন্ট্রির একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ ওয়াচ গ্লাসের উপরের এন্ট্রি পয়েন্টকে যদি আমি কোনো কারণে ঘষা কাচের মতো স্কেচ করে ফেলি, তাহলে যেমন ঘড়ির ভিতরে টাইম ডায়ালটা দেখা যাবে না, অথবা সেটিকে যদি আমরা কোনো কারণে ঢেকে দিই সাদা রং দিয়ে, অথবা সেটি এক্স্যাক্ট লাইক কর্নিয়াল স্কার,
তাহলে যেমন ভিতরে দেখা যাবে না, বিষয়টি অনেকটা ওরকম। অনেকটা এরকম। এখন তো শিশুদের ক্ষেত্রে কি ছানি বা এই ধরনের জাতীয় কোনো রোগের কি কোনো ঝুঁকিপূর্ণ রয়েছে, বা শিশুদের কি হতে পারে? অবশ্যই বাচ্চাদের পেডিয়াট্রিক ক্যাটারেক্ট যে শব্দটি আছে, বাচ্চাদের ছানি, শিশুদের ছানি একটি কমন একটি রোগ হতে পারে, অবশ্যই হতে পারে, এবং এটি বেশ কিছু কারণে হয়। তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কিন্তু বাচ্চার জন্মগতভাবে মায়ের গর্ভাবস্থায় থাকা অবস্থায় যদি কোনো ইনফেকশন, হ্যাঁ, টক্সোপ্লাজমা, রুবেলা এই জাতীয় কিছু ইনফেকশনের কারণে বাচ্চা কিন্তু জন্ম থেকে ছানি নিয়ে পৃথিবীতে দুনিয়াতে আসে। এবং আরও বেশ কিছু কারণে বাচ্চাদের ছানি হতে পারে। তার মধ্যে জন্মগত ছানির বাহিরেও আরেকটি প্রধান ছানির কারণ হচ্ছে বাচ্চাদের ট্রমাটিক ক্যাটারেক্ট বলি। বাচ্চারা যখন খেলাধুলা করে না, তখন একটু যদি তুমি খেয়াল করে দেখবা বাচ্চারা কাকে কোন দিকে মারছে তার কোনো তো খবর নেই, তার মধ্যে সবচেয়ে ফার্স্ট টার্গেট থাকে চোখ। এটা খুব, যদি তোমার আরেকটি শিশুকাল তুমি চিন্তা করো ছোটবেলা, কিংবা তোমার স্কুলে, তোমরা তো স্কুলে পড়ো, দেখবা কেউ কাকে যখন মারে তাকে চোখকে টার্গেট করে মারে, যে কোনো কিছু। এটা একটা বাই নেচার, মানুষের চোখকে টার্গেট করে বাচ্চারা মারে। যখন সে ছুঁড়ে মারে কোনো একটা বস্তু কিংবা যে কোনো পয়েন্ট, সেটা যখন কর্নিয়াতে যখন আঘাত করে, অ্যাট এ টাইম সে কর্নিয়ার পাশাপাশি সে কর্নিয়ার তার ফার্স্ট প্রোটেকশন। বাট যখন আমার ভূমিকম্প হয়, ভাইব্রেশন তো ভিতরেও চলে যাচ্ছে। ভূমিকম্প তো এমন না সে আমি বাইরে আঘাত করলাম সে ভিতরে পৌঁছালো না, বিষয়টা তা নয়। বিষয়টা কন্টিনিউয়াস একটি প্রসেস। তার কারণে এই ভাইব্রেশনের ঝুঁকিটা, তোমার যে প্রশ্নটি করেছে বাচ্চার চোখের ছানি, তখন বাচ্চার চোখের ছানি কারণটা হয় অর্থাৎ তার লেন্সটুকুকে ড্যামেজ করে ফেলে। এবং এখানে কিন্তু এই দুই ধরনের ছানির মধ্যে একটা বড় ডিফারেন্স, একটা হচ্ছে কি জন্মগত ছানি, আর একটা হচ্ছে সে আঘাতজনিত ছানি। দুটোই কিন্তু খুব সিরিয়াস। এখন স্যার এই ক্ষেত্রে মোবাইল ফোন বা দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে গেম খেলা, যেটা বাচ্চারা বর্তমান সময়ে বা আমাদের জেনারেশনেরও বাচ্চারা ফোনের প্রতি যথেষ্ট আসক্ত, অতিরিক্ত সময় যে ফোন দেখাটা এটা চোখে ঠিক কিভাবে ক্ষতি করে? না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। অতিরিক্ত সময় ফোন দেখা এটি অনেকভাবে বাচ্চার চোখে এফেক্ট ফেলতে পারে। তার মধ্যে একটি বড় এফেক্ট, যখন কন্টিনিউ রাত জেগে বাচ্চারা যখন ফোন চালায়, তখন তার কন্টিনিউ ভিশনের কারণে, এবং সে তখন খুবই লেস ব্লিঙ্কিং, তার চোখের যে আমাদের পাতা পড়া, স্বাভাবিকভাবে একটা মানুষের বাচ্চাদের চোখের পাতা পড়া সেটা তার অনেকাংশে কমে যায়। সিস্টেমের বাইরে গিয়ে যখন কন্টিনিউ সে যখন ফোনটা ব্যবহার করতে থাকে, তখন তার সিভিয়ার ড্রাই আই সিনড্রোমের দিকে সে ডাইভার্ট হয়। এবং ড্রাই আই সিনড্রোম প্রাথমিক অবস্থা যেটুকু সহনীয়, কিন্তু ড্রাই আই সিনড্রোম এত খারাপ জিনিস যেটা যদি তার কন্টিনিউ হতে থাকে, তবে সে ড্রাই আই সিনড্রোম থেকে তার একসময় টিয়ার ফিল্ম টোটালি লস হয়, এবং সেখান থেকে ফিলামেন্টাস ক্যারাটোপ্যাথি পর্যন্ত হতে পারে। এবং ফিলামেন্টাস ক্যারাটোপ্যাথি ইজ এ ওয়ান কাইন্ড অফ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ফর কর্নিয়া। সো ড্রাই আই থেকে কর্নিয়ার ডিজিজ ইটস ভেরি মাচ কমন। এবং এই ড্রাই আই যখন সিভিয়ার ড্রাই আই এবং সে ফিলামেন্টাস ক্যারাটোপ্যাথি এবং কর্নিয়ার একবার যদি এই ক্ষয়জাতীয় রোগটা যদি তার শুরু হয়, এটা তাকে সারা জীবন ভোগাবে। এবং তার আরেকটি বিষয়, এই যারা কন্টিনিউ ডিভাইসের উপরে যারা ডিপেন্ডেন্ট থাকে না, তাদের তখন রিফ্র্যাক্টিভ এরর, এই কর্নিয়া এবং লেন্স দুটো কারণে, বিশেষ করে কর্নিয়ার স্টিগমাটিজম তাদের ডেভেলপ করে, তাদের রিফ্র্যাক্টিভ এরর খুব সিগনিফিকেন্টলি পাওয়া যায়। এবং তাদের যে চশমা পাওয়ারগুলো সাধারণ চশমা পাওয়ার মতন না, অর্থাৎ সিম্পল মায়োপিক যে চশমা পাওয়ারগুলো ওরকম না। তাদের চশমা পাওয়ারে অ্যাঙ্গেল পাওয়ারটা একটু বেশি থাকে, তাদের আমাদের এই চশমা অ্যাঙ্গেল পাওয়ারের চশমা তাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে একজন শিশুর দৈনিক কতক্ষণ ফোন দেখা বিজ্ঞানীরা বা ডক্টররা না, হ্যাঁ, সত্যি কথাই কোনটা, বাচ্চাদের ক্ষেত্রে কাছের নিয়ার ডিভাইসটুকু পুরোটাই নিয়ে উৎসাহিত করা হয়। একটা শিশুর, বিশেষ করে তার গ্রোয়িং এজে অ্যাটলিস্ট 9 বছর বয়স, 8-9 বছর বয়স পর্যন্ত তাকে দেওয়াই উচিত না, কোনো ধরনের ডিভাইসই দেওয়া উচিত না। পরবর্তীতেও ডিভাইস দেওয়ার ক্ষেত্রে যখন প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে যদি কোনো ডিভাইস ইউজ করা হয়, বিশেষ করে নিয়ার এর ডিভাইস, একটা কথা সবসময় বলে রাখি, যেটা আমাদের ইন্টারন্যাশনাল বুকগুলোতেও লেখা আছে, রুল অফ 10 মানে প্রতি 10 মিনিট পর পর 10 সেকেন্ড চোখে বিরতি দেওয়া। অর্থাৎ সে 10 সেকেন্ড চোখে এমনি হয়, এটা অনেক সময় বলা হয় 10 সেকেন্ড দূরে, 10 মিটার দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে, কিংবা 10 মিনিট পর পর অ্যাটলিস্ট 10 সেকেন্ড ব্লিঙ্কিং অফ করে চোখটা একটু জাস্ট পজ দেওয়া।
আদারওয়াইজ এর ভিতরে সে তার নর্মাল ফিজিওলজিক্যাল টিয়ার ফিল্মের কাজ, চোখের কন্টিনিউ কাজটাকে সে গুছিয়ে নিতে পারে। এটা খুব ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের কতটা ক্ষতিকর। যেখানে ডক্টররা বলছেন যে শিশুদের ক্ষেত্রে ফোন দেখাই উচিত না, সেখানে শিশুরা ঘন্টার পর ঘন্টা টানা বিভিন্ন ধরনের গেম কিংবা অনলাইন ভিত্তিক বিভিন্ন কার্টুনে আসক্ত হয়ে পড়েছে। এবং একই সাথে আমি সেই সকল দর্শক আমি দেখেছি যে বারবার ফোন করছেন, হয়তো বা বিভিন্ন ত্রুটি বা নেটওয়ার্কের কারণে আমরা ফোনটি ধরতে পারছি না বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে পারেন, ইনশাল্লাহ আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, এবারে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, একজন শিশুর যখন চোখের সমস্যা হয় তখন মা বাবারা তো সেটা মানে একজন শিশু তো আর কি মা বাবাকে সেটা সঠিকভাবে এক্সপ্লেন করতে পারে না, সেক্ষেত্রে মা বাবা কিভাবে বুঝবে যে তার সন্তানের চোখের সমস্যা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে সালেহীন। একটু মা বাবা কিভাবে বুঝবে? কারণ শিশু বাচ্চা তো অনেক কিছু সে মুখে প্রকাশ করতে পারে না নির্দিষ্ট সময় পরে। তাকে বুঝতে হবে তার শিশুর আচরণ দেখে। কেমন আচরণ? আমি একটু শুরুতে বলেছিলাম, কর্নিয়া চোখের যেসব অতি সংবেদনশীল অঙ্গ রয়েছে তার মধ্যে কর্নিয়া একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল অঙ্গ। সো এই কর্নিয়াতে যখনই কোনো এনি কাইন্ড অফ ডাস্ট পড়ুক, কোনো ফরেন বডি পড়ুক, কিংবা কর্নিয়াতে কোনো আঘাত হোক, কর্নিয়াতে কোনো সিম্পল স্ক্র্যাচ হোক, যাই হোক না কেন, সে বাচ্চাটুকু তখন আর চোখ খুলে তাকাতে পারবে না। সে বাচ্চাটুকু কমনলি একটা কমন সিমটম, তার মারাত্মক পরিমাণে আলোক সংবেদনশীলতা তৈরি হয়, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলা হয় ফটোফোবিয়া। সো এই ফটোফোবিয়াতে বাচ্চা চোখ বন্ধ করে রাখবে। এর প্রচণ্ড আলো আছে, যেমন এই আলোতে আমরা তাকিয়ে আছি, তুমি আমার দিকে তাকিয়ে আছো, আমিও তাকিয়ে আছি, বাট সেটা তখন সম্ভব হবে না। তখন বাচ্চাটা এইভাবে চোখটা বন্ধ করে রাখবে। চোখে যখন বলা হবে যে তুমি চোখটা খুলো বাবা, তোমার কি হয়েছে, বাচ্চাকে যখন বলবে তখন সে বলবে না বাবা আমি চোখ খুলতে পারছি না। কিংবা তার যে চোখে কর্নিয়াতে কোনো কারণে কোনো প্রবলেম হবে, তখন সেই চোখে দেখা যাচ্ছে তার এক চোখ খোলা কিন্তু আরেক চোখ সে বন্ধ করে রয়েছে, ঠিক এভাবে করে তাকিয়ে রয়েছে, এক চোখে দেখছে এক চোখে দেখতে পাচ্ছে না। তাহলে সে এই সিমটমটা তখন গার্জিয়ানরা সাথে সাথে সেটা ক্যাচ করে নিতে হবে, দেয়ার ইজ এনি প্রবলেম ইন দ্য কর্নিয়া। কারণ এই একমাত্র কর্নিয়াতে, ইভেন একটা বাচ্চা যদি ভিতর থেকে রেটিনা ছিঁড়েও যায়, ড্যামেজ হয়ে যায়ও, সে এই ধরনের অ্যাটিটিউড করবে না, সে চোখ এভাবে বন্ধ করে রাখবে না। কিন্তু তার কর্নিয়াতে যদি একটা ছোট্ট পিঁপড়াও এসে পড়ে, একটা ছোট বালুকণাও যদি এসে পড়ে, কিংবা কোনো কনজাংটিভাইটিসের সাথে সাথে যদি তার কর্নিয়াকে অ্যাটাক করে, দ্যাট মিনস ক্যারাটাইটিস হয়, সে বাচ্চাটাকে এক চোখ বন্ধ করে রাখবে, সে যেভাবে হোক, তার ফটোফোবিয়া তৈরি হবে। এটা হচ্ছে তার প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ যেটা, তার বাচ্চাটা এমনি স্বাভাবিকভাবে আমাদের ওই জায়গাটা সাদা, কিন্তু ওই জায়গাটা সাদা বা স্বচ্ছ জায়গাটা লালচে আকার ধারণ করবে, এবং পাশাপাশি বাচ্চার চোখে দিয়ে দেখা যাবে অনবরত পানি পড়ছে, ওয়াটারিং হচ্ছে। তখন সে কান্না, তুমি কান্না করছো না, সে কান্না করছে না, কিন্তু অনেক সময় তো কান্নাও করতে পারে, কিন্তু কান্না ছাড়াও তার চোখে পানি পড়বে। এগুলো একটি গ্রস সিমটম অফ দ্য যে বাচ্চা আমার কর্নিয়াতে কোনো ইফেক্ট হয়েছে। এখন স্যার, আপনি যেটা বললেন, আমরা শুরু থেকে কর্নিয়া নিয়ে বিভিন্ন কথা বলছিলাম। এখন কর্নিয়ার যে কালচে অংশ রয়েছে, সেখানে যদি সাদা কোনো ছোপ বা অন্য ধরনের কোনো যদি বিষয় বা কোনো বর্ণ যদি অভিভাবকরা দেখেন, তাহলে কত দ্রুত ডক্টরের কাছে যাওয়া আপনি প্রযোজ্য বা গ্রহণযোগ্য মনে করেন? এখানে একটু ছোট্ট একটা সংশোধনী দিই। কর্নিয়া কালারটা কেমন? কর্নিয়া আসলে বেসিক্যালি কর্নিয়া নিজে যাচ্ছে একটা ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতন। তাহলে কর্নিয়াতে আসলে প্রকৃতপক্ষে কর্নিয়াতে কোনো কালো রং নেই। তাহলে আসি আমরা, অনেকে যে মিস্টেকটা করে কর্নিয়াকে কালোর সাথে তুলনা করে, মনে করে কেন এটা অন্য জিনিস। এটা হচ্ছে আমরা স্বচ্ছ কাচের মতো একটি কোনো বস্তুর পিছনে যখন যেই বস্তুটিকে রাখি না কেন, সেই বস্তুর রিফ্লেকশনে তো বাইরে থেকে দেখা যায়। তো যার কারণে কর্নিয়া যেহেতু স্বচ্ছ কাচের মতো ক্রিস্টাল ক্লিয়ার, তার পিছনে যেহেতু রয়েছে আইরিশ, অর্থাৎ চোখের কালো যে আইরিশটা, যাকে আরেকটি ভাষায় আমরা সহজ গ্রামগঞ্জে বলা হয় চোখের কালো মণি বলে, কেউ কালো রাজা বলে। এই কালো রাজা কিংবা ওই আইরিশের রিফ্লেকশনটা কর্নিয়ার উপর দিয়ে দেখা যায় বিদায় কর্নিয়াকে অনেকে মনে করে কালো। বিষয়টা আসলে কর্নিয়া কালো না, কর্নিয়া হচ্ছে পুরোটাই ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্বচ্ছ। আসি এবার দ্বিতীয় কোয়েশ্চেনে। এই ক্রিস্টাল ক্লিয়ারের উপরে যদি কোনো সাদা ছোপ, সাদা দাগ দেখা যায়, এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। আমরা প্রশ্নটা, ফোনটা রিসিভ করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় এবং আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি। আমি গাজীপুর থেকে জিয়াউর রহমান বলছিলাম। জি, আমার সমস্যা হচ্ছে আমার চোখের সামনে মাঝে মধ্যে মনে হয় যে একটা কোনো ময়লা বা আবর্জনা বা কোনো পোকা এরকম মনে হয়, তাকাইলে ঘুরছে ঘোরাচ্ছে, বেশ কিছু, একটা না বেশ কিছু একসাথে মনে হয়, এরকম কিছু ময়লার মতো মনে হয়।
আমি তাকাই বাইরে, ওই চুলের বিষয়টা মনে হয় চোখের ভিতরেই, এদিকেই আমি চোখটা ঘুরাই, ওদিকে ময়লাগুলো বুঝতে পেরেছি। কেন হয়। জি জি জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনার এই সমস্যার প্রতিকার এবং এই সমস্যাটির কারণের উত্তর আপনারা কিডস ক্রিয়েশন টিভির পর্দায় পেয়ে যাবেন। স্যার, আপনি যদি আমাদের আগের বিষয়ে কথাটি শেষ করে এই বিষয় নিয়ে একটু কথা বলতেন। জি অবশ্যই। আমাদের আগের বিষয়ে যে জায়গায় আমরা ছিলাম, যে বাচ্চার চোখের ওই কর্নিয়াতে যদি আমরা কোনো দাগ দেখতে পাই, সাদা দাগ যদি দেখতে পাই, তখন যদি কোনো কারণে সাদা দাগ, কোনো স্পট যদি দেখতে পাই, তাহলে আমার এটা কি খুব অ্যালার্মিং সাইন হিসেবে নিতে হবে। আমার ধরে নিতে হবে এক্ষেত্রে তার কর্নিয়া আলসার হচ্ছে হয়তো বা, হচ্ছে, এই জন্য যত দ্রুত এবং খুবই সিরিয়াসলি আমাদেরকে ডক্টরের কাছে নিতে হবে এবং খুব দ্রুত গতিতে তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে এবং কর্নিয়া স্পেশালিস্টের আন্ডারে এই ট্রিটমেন্টটা তার শুরু করতে হবে। এবার যদি আপনি একটু আমাদের দর্শকদের প্রশ্নের উত্তরটি একটু যদি বলতেন। জি, আমাদের এই সম্মানিত দর্শক যিনি গাজীপুর থেকে প্রশ্ন করেছেন, যে ওনার চোখে ইদানিং উনি যেদিকে তাকায় এদিকে একটা অবজেক্ট উড়ছে মতো তার মনে হচ্ছে। সেক্ষেত্রে আসলে এক্ষেত্রে এই জিনিসটাকে আমরা অপথলমোলজি মেডিকেল সায়েন্সের ভাষায় বলি ফ্লোটার্স। তাহলে এটি হচ্ছে যে ফ্লোটার্স, এটাতে তার চোখের পিছনে কর্নিয়াতে আসলে বেসিক্যালি এখানে কোনো ডিফেক্ট নেই। চোখের পিছনে যে ভিট্রাস আছে, লেন্সেরও পিছনে ভিট্রাস, এই ভিট্রাসের কারণে, এই ভিট্রাসটাতে লিকুইফিকেশন, ছোট্ট কিছু লিকুইফিকেশনের কারণে আলো যখন পড়ে সেখানে একটি ঝলকানির মতো তৈরি হয়। ব্যাপারটা অনেকটা, আমি আরেকটু এক্সাম্পল দিই, জেলি। আপনি যদি দেখেন জেলির ভিতরে যখন কোনো বাবল থাকে, পানির বাবল জেলিতে, খাবার জেলিতে, সেখানে যখন আলো পড়ে দেখবেন ওই জেলিতে বাবলের একটা রিফ্লেকশন তৈরি হচ্ছে। তাহলে আপনার চোখের ভিতরে ভিট্রাসটা হচ্ছে ইস কাইন্ড অফ জেলি, যার চোখের জেলি হচ্ছে ভিট্রাস। ভিট্রাসে যখন কোনো কারণে কোনো এক জায়গায় উইক পয়েন্ট তৈরি হয়, তখন আপনি যখন আলোর দিকে তাকাবেন তখন সেখানে একটি ফ্লোটার্সের মতন, অর্থাৎ একটি কি জানি উড়ছে মতন দেখা যায়। সেটি হচ্ছে ওই জেলির বাবল পয়েন্টের মতোই, এবং আপনি ডানা থাকলে সেটি ডানা যাবে, এটি বামে থাকলে সেটি বামে যাবে। আপনি একটু জিনিস খেয়াল করবেন সম্মানিত দর্শক, আপনি যখন শুয়ে পড়েন কিংবা একটু অন্ধকারে যান, তখন দেখবেন এই জিনিসটা ডিজলভ হয়ে যাচ্ছে। তাহলে এটা প্রতিকার কি? এই ফ্লোটার্সের কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে, কমন কারণ হচ্ছে এজ বয়সজনিত কারণ হতে পারে। আরেকটি হচ্ছে যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে, যারা রাত জাগে, তারা বিভিন্ন কারণে স্ট্রেসফুল লাইফ লিড করে ভিট্রাসটা একটু লিকুইফিকেশন হয়, ভিট্রাসটা একটু উইক হয়ে যায়। আমার যে ওনার পেশাটা কী ছিল সেটা জিজ্ঞেস করতে পারলে আরও ভালো হতো। যাই হোক, তাহলে এগুলো একটি বড় কারণ। এছাড়াও এই ফ্লোটার্সটা যে কোনো কারণে রেটিনাল কোনো ডিজিজের কারণেও কিন্তু ফ্লোটার্স আসতে পারে। এক্ষেত্রে ওনার এই কজগুলোকে এক্সক্লুড করার জন্য একজন আই স্পেশালিস্টে, যেখানে টার্সিয়ারি লেভেলের আই হসপিটালে যেখানে ইনভেস্টিগেশনের ব্যবস্থা রয়েছে, সেই ইনভেস্টিগেশনগুলো করে উনি কজগুলোকে যদি এক্সক্লুড করা যায় যে কোন কারণে হচ্ছে, কিছু ছোটোখাটো কিছু পরীক্ষা নিরীক্ষা করে কজগুলোকে সহজে এক্সক্লুড করা যায়। যে এক্সক্লুড করে ফেলতে পারলে তাহলে ওনার সেই চিকিৎসা গ্রহণটা সহজ হবে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার, এবারে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে চোখের বিভিন্ন সমস্যার কারণে আমাদের বাংলাদেশে বা এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরোয়া টোটকা ব্যবহার করা হয়, যেমন চোখে কাজল দেয়া কিংবা বিভিন্ন ধরনের তেল বা ড্রপ ব্যবহার করা। এটি ঠিক কতটুকু বিজ্ঞানসম্মত বা এটি কর্নিয়াতে কোনো প্রভাব ফেলে নাকি না? হ্যাঁ, এটি তো আসলে সালেহীন, এই সমস্যাটা তো আমরা খুবই কমনলি ডক্টররা ফেস করি। বিশেষ করে আমরা যারা টার্সিয়ারি এবং সুপার স্পেশালাইজড লেভেলের হসপিটালগুলোতে কাজ করি, পেরিফেরি অঞ্চল থেকে এগুলি কমনলি আসে। বিভিন্ন ধরনের এমন সব নোংরা পানিও তারা অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করে, যেটি ওই পানির দ্বারাই ওয়াটার ইনডিউসড তার ক্যারাটাইটিস হয়ে বসে থাকে। একটা দ্বিতীয়ত জিনিসটি যেটুকু হচ্ছে, অনেকে নজর কিংবা বদনজর এসব থেকে রক্ষা করতে বাচ্চাকে এমন সব কেমিক্যাল ইউজ করে, যেমন ধরেন কিছু কাজল ইউজ করে, সেগুলো তো আসলে দেখা যায় কি খুব ব্যাড কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছে। সেটি দ্বারা আসলে তার বদনজর না যতটুকু ফেরানো যায়, তার চেয়ে বেশি চোখের নজর আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এই ক্ষেত্রে যে জিনিসটা সে এই ব্যাড কেমিক্যালগুলো ইউজ করার কারণে তার ক্যারাটাইটিস ডেভেলপ হচ্ছে, কনজাংটিভাইটিস ডেভেলপ হচ্ছে, ক্যারাটোকনজাংটিভাইটিস ডেভেলপ হচ্ছে। সো এই বিষয়গুলো আসলে খুব সংবেদনশীল একটা বিষয়, এবং পেরিফেরিতে এসব সমস্যাগুলো খুব কমনলি হচ্ছে। সেক্ষেত্রে তো অনেকে সুরমাও ব্যবহার করে, বড়রাও ব্যবহার করে, এটি কতটা ক্ষতিকর? না, সুরমার ক্ষেত্রেও সেম কন্ডিশন। আসলে যে সুরমাগুলো, যে থিওরিতে মানুষ এক সময় মনে করতো যে তুর পাহাড়ের পাথর খনি নাকি সুরমা, আসলে সত্যি কথা কি, এই বর্তমানে বাজারে যেই সব সুরমায় রয়েছে, আপনার যেটি ইউজ করেন না কেন, আপনি
কতটুকু জীবাণুমুক্ত সেটা একটা বড় ফ্যাক্ট। একটি তো বড় অংশ রয়েছে সেখানে ভেজালযুক্ত বিষয়বস্তু, একটা মানে সেলসের একটা বিষয়ে চলে আসে, মার্কেটিং একটা বিষয় চলে আসে, সেটা বড়ভাবে তারা সেখানে আসলে মূলত বিপণনে ব্যস্ত। দ্বিতীয় যে বিষয়গুলো আমার এটি কতটুকু আমার ভেজাল মুক্ত, তৃতীয় যে জিনিসগুলো এখানে আমার জার্ম আছে কিনা, আপনি যেখান থেকে যাই ব্যবহার করেন না কেন আপনি সেখানে জার্ম আছে কিনা, সেটা যদি জার্ম ব্যবহার থাকে অবশ্যই সেটি আপনার চোখেতে একটা টক্সিক রিয়াকশন করাটাই খুব স্বাভাবিক, তাই না? তাহলে তো এই বিষয়ে আমাদের দর্শকদের অত্যন্ত খেয়াল রাখতে হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনি যেটি ব্যবহার করেন না কেন, আপনি যে রিলিজিয়াস পার্সপেক্টিভে ব্যবহার করুন, যে চিন্তাধারায় ব্যবহার করুন না কেন, কোনো রিলিজিয়াসই আপনাকে কখনো একটি অস্বাস্থ্যকর কিংবা কখনো কারণে কোনো টক্সিক কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য আপনাকে উৎসাহিত করবে না। আপনি যাই ব্যবহার করেন কোনো সমস্যা নেই ব্যবহার করার, কিন্তু সেই প্রোডাক্টটুকু অবশ্যই অর্গানিক হতে হবে এবং সেটা অবশ্যই জীবাণুমুক্ত হওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয় বিষয়। এটা বর্তমান সময়ে যথেষ্ট দুষ্কর, যেটা চেষ্টা করতে হবে। এছাড়া কিন্তু বিশেষ করে চোখের মতো একটা জায়গায়, কর্নিয়ার মতো একটা জায়গায় যদি ব্যবহার করা হয় তো তুমি তো দেখতেই পাচ্ছ এই বিষয়গুলো কিন্তু খুবই সংবেদনশীল। স্যার আরেকটি ব্যাপারে জানতে চাইবো, সেটি হচ্ছে বর্তমানে যদি বাচ্চাদের কথা বলি, তাদের কাছে বিভিন্ন অত্যাধুনিক গ্যাজেটস বা খেলনা আমরা দেখতে পারি। এখন খেলতে খেলতে অনেক সময় চোখে বা কর্নিয়াতে আঘাত হয়ে যায়, আঘাত পড়ে যাবে খেলার সময়, সেক্ষেত্রে করণীয় কি বা এক্ষেত্রে ক্ষতিকর কি প্রভাব রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে সালেহীন, তোমাকে এই জন্য ধন্যবাদ। এটি এত বেশি সময় উপযোগী প্রশ্ন। এই একটি সমস্যার সমাধান করতে আমাদের বেশ প্রতিদিনই ফেস করতে হয় এবং বেশ কষ্টের সম্মুখীন হতে হয়। মানসিক কষ্টের কথা বলছি আর কি, আমরা তো বেশ আছে মানসিক কষ্ট। কারণ ছোট ছোট বাচ্চা, শিশু, তোমার বয়সীও অনেক শিশু বাচ্চারা আছে কিংবা তোমার চেয়ে অনেক ছোট শিশুরা আছে, কয়েক ধরনের এখানে ইনজুরি নিয়ে কমনলি আসে। একদম শিশুর বাচ্চারা একটা সবচেয়ে কমন ইনজুরি নিয়ে আসে, সেটা হচ্ছে লাইম বার্ন বলি আমরা। অর্থাৎ সে দাদি অথবা নানির চুনা আছে না, পান খাওয়ার সাথে যে চুনা খায়, গ্রামে গঞ্জে বেশি খায়, সিটিতেও কিন্তু খায় না তা না। ঢাকা সিটিতেও দেখা যায় কি, তো ঢাকা যারা স্থানীয় তারা তো খাচ্ছেই, গ্রামগঞ্জ থেকে সেখানে সেটেল হয়েছে, পানের সাথে চুনা খাচ্ছে। ওই চুনাটা বাচ্চাদের জন্য খুব অ্যাট্রাকটিভ, চুনার বিশেষ করে প্যাকেটটা। যখন বাচ্চারা ওই চুনার প্যাকেটটা যখন নেয়, যখন খেলতে যায়, তখন এই চুনাটাকে তার গিয়ে পড়ছে তার চোখে। এই চোখে চুনাটুকু পরে সাথে সাথে অ্যালকালি বার্ন বলে, এটা ভেরি ভিগোরাস অ্যান্ড ডেঞ্জারাস ইনজুরি। এই অ্যালকালি বার্ন দিয়ে বাচ্চার কর্নিয়াটুকুর সাথে সাথে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এটা এতই খারাপ ড্যামেজ, ফুল কর্নিয়াকে পর্যন্ত নষ্ট করে ফেলতে পারে মাত্র কয়েক মিনিটে। দ্বিতীয় যে কমন ইনজুরিটাকে আসতেছে বাচ্চাদের, সেটা হচ্ছে তারা যে আমাদের যারা এগ্রিকালচারে অথবা যারা বাসাতে যে কিছু কেমিক্যাল কমনলি ইউজ হয়, যেমন যারা কৃষিকার্যের সাথে জড়িত এগ্রিকালচারে, তাদের ইনসেকটিসাইড অর্থাৎ ধানের বিষ, ফসলের বিষ, এগুলো তারা ইউজ করছে। সো ওই ইনসেকটিসাইডগুলো বাচ্চাগুলো খেলাচ্ছিল, চোখে ফেলছে, ওখানে অনেকগুলো অ্যাসিড জাতীয় প্রোডাক্ট থাকে। আবার আমাদের ঘরের মধ্যে দেখবো একটা খুব আকর্ষণীয় একটা খেলনার জিনিস হচ্ছে এই হারপিক আছে না, বাথরুমের হারপিকটা। এই বাথরুমের হারপিক দেখতে খুব একটা খেলনার বস্তুর মতো মনে হয়, এই হারপিক নিয়েও বাচ্চারা নিয়ে খেলতেছে এবং হারপিক চোখে এসে পড়ে, খুব কমন একটা জিনিস। তাহলে এগুলো কিন্তু করসিভ বার্ন বলা হয়, খুব মানে ক্ষতিকারক বার্ন। আরেকটা ব্যাপার স্যার যুক্ত করতে চাইবো, সেটি হচ্ছে স্যার গোসল করার সময় অনেক সময় তো সাবান এটাও চোখে পড়ে, এটা ঠিক কতটা? এটাও হ্যাঁ, চোখে চলে আসছে। তাহলে এই প্রথম যে ইনজুরিগুলো বললাম, যে মোস্ট কমন ইনজুরি যারা ভিগোরাসলি ড্যামেজ দেয়, এই প্রথমের ইনজুরিগুলো হলো বাচ্চাদের চোখকে পুরো ভিগোরাসলি ড্যামেজ করছে এবং অ্যালকালি বার্নগুলো এবং ব্যাটারির যে বানটা হয়, বাচ্চারা ব্যাটারি নিয়ে প্রচুর খেলা করে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ বাচ্চাগুলো। একটু যখন বাচ্চারা 5, 6, 7-এ পড়ছে কিংবা তোমাদের মতন যারা স্কুলে শেষ দিকে পড়ছে, তো তারা কিন্তু ব্যাটারি নিয়ে খুব কৌতূহলী নিয়ে তারা খেলা করে, ব্যাটারি পজিটিভ নেগেটিভ নেয়, ওই সময় ব্যাটারির থেকে তার অ্যাসিডগুলো ব্লাস্টের চোখে, সেটা হচ্ছে অ্যাসিড বার্ন। দ্যাটস এভরিথিং ইজ সো মাচ ডেঞ্জারাস এবং চোখে জ্বালিয়ে পারে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এগুলো করণীয় কি, তারপর আমি তোমার পরেরটাতে আসছি, লেস ইনজুরিটাতে। এক্ষেত্রে এই ইনজুরিগুলোতে যখনই ইনজুরি হবে, বাসার আশেপাশে যেই থাকুক, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, খুব দ্রুত গতিতে পানি দিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট পানি দিয়ে কন্টিনিউ ওয়াশ করতে থাকবেন। কেমন পানি? এখানে বলা হয় যে সবচেয়ে ঘরে যে পরিষ্কার পানিটুকু আছে, সেই পরিষ্কার পানি দিয়ে আপনি ওয়াশ করেন। আপনার বাসায় যদি মিনারেল ওয়াটার থাকে, মিনারেল ওয়াটার ঢালতে থাকেন। দ্বিতীয়ত বলা হয়, যদি আমার বাসায় মিনারেল ওয়াটার নাও থাকে, ডিস্টিল ওয়াটার নাও থাকে, ফিল্টারের যে পানিটা আছে, ওই পানিটা দিয়ে ঢালতে থাকেন। তৃতীয় যে কথাটা বলা হয়, যদি ফিল্টার ওয়াটারও না থাকে, কলের নর্মাল পানি দিয়ে ঢালতে থাকেন। চতুর্থ যে কথাটা বলা হয়, কলের নর্মাল পানিও যদি ঘরে না থাকে, যে পানি আছে সেই পানি ঢালতে থাকেন, হোক সেটা ময়লা পানি। মানে এটা এই কারণে বলা হয় ময়লা পানি আসলে ঢালতে কাউকে উৎসাহিত করা যাবে না, কিন্তু এটা এই কারণেই বলা হয়, অর্থাৎ আপনাকে পানি ঢালেন,
বোঝানোর জন্য যে এই করোসিভকে, এই তীব্রতাটাকে, এই ভয়াবহতাটাকে কমানোর জন্য পানি, ওয়াটার, একমাত্র পানি সেটাকে নিউট্রালাইজ করতে পারে। ওয়াটার H2O যে রিয়াকশন, পানির সাথে ওই ক্ষারের রিয়াকশনের মাধ্যমে এবং অ্যাসিডের রিয়াকশনের মাধ্যমে তার তীব্রতাটাকে প্রশমন করার জন্য কন্টিনিউ পানি দিয়ে ইরিগেশন করতে হবে, অর্থাৎ কন্টিনিউ পানি ঢালবে চোখের পাতা খোলা রেখে। এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার আশেপাশে যখনই কোনো বাচ্চা এই জাতীয় ইনজুরিতে এফেক্টেড হবে, এই বিষয়ে কোনো প্রকারে বিলম্ব করা যাবে না এবং খুব দ্রুত। এরপর আসি তোমার সেই প্রশ্নটুকুতে, তুমি যেটা প্রশ্ন করেছো যে কমনলি তুমি নিজেও নিশ্চয়ই অনেকবার ফেস করেছো বাথরুমে, ওয়াশরুমে গিয়ে গোসল করার সময় সাবানটা হচ্ছে এমনভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো সাবানটুকু তৈরি করে যাতে সাবানও কিন্তু এক জাতীয় অ্যালকালি, তো ক্ষারীয় পদার্থ, তো এমনভাবে খাটটা দেয়, এটা লেস করোসিভ, এতটুকু দেয় যাতে চাককে মানে ভয়াবহ কোনো ড্যামেজ না করে, কমিয়ে দিয়ে রাখে। কারণ এটা জানে যখন মাথায় দিবে অথবা যখন মুখ ওয়াশ করবে, ফেস ওয়াশের সময় সেটা চোখে কিছুটা চলে যাবে, এবং যদি খুব বেশি খারাপ হয় তা তো ক্ষতিকারক হবে। তো ওটা ওভাবে প্রশমিত করে দিতে হবে। তারপরও যত লেস অ্যামাউন্টেরই থাকুক না কেন, তুমি খেয়াল করেছো যে চোখে লাগলে তো চোখ জ্বালা পোড়া করে, এই জন্য চোখ বন্ধ করে আমরা বলি। এবং যদি চোখে লাগেও তাহলে অবশ্যই এটা ট্রিটমেন্টের মূলনীতি হচ্ছে এই আগের ট্রিটমেন্টের মূলনীতিটা, যে আগে যে ট্রিটমেন্টের মূলনীতি বলেছিলাম যে খুব ভিগোরাসলি দিতে হবে, এটা তার যেহেতু অত বেশি ক্ষতিকারক না, স্পিডে যদি পানি চোখে দেওয়া হয় তাহলে কোটা ক্ষতিকর না। এখানে যদি আমি স্পিডে যতটুকুই দিই না কেন, এই স্পিডে পড়লেও এটা কিন্তু ক্ষতি হবে না, কারণ হচ্ছে সে হাত দিয়ে দিচ্ছে কন্টিনিউ। এটাতে আবার ওই স্প্রে দিয়ে দেওয়া যাবে না, হ্যান্ড শাওয়ারের স্প্রে দিয়ে দেওয়া যাবে না, কিন্তু হ্যান্ড শাওয়ারের স্প্রে যেটা খুব হাই স্পিডে দিলে তো সেটা চোখে, সেটা তো অনেক স্পিড, হ্যাঁ ওটা না, সে হাত দিয়ে কন্টিনিউ দেবে। এবং না, সে যখন ওয়াশ করবে কন্টিনিউ, এটাকে বলা হয় রানিং ওয়াটার, কল ছেড়ে রেখে রানিং ওয়াটার দিতে পারলেও ভালো, মানে রানিং ওয়াটারে সেটা ওয়াশ করতে হবে কন্টিনিউ। স্যার, গ্রামগঞ্জে বা অনেক সময় যখন আমরা সমুদ্রে বা এরকম কোনো জায়গায় বেড়াতে যাই, অনেক সময় আমরা দীর্ঘ সময় ধরে সমুদ্র, সুইমিং পুল বা পুকুরে আমরা গোসল করি বা খেলাধুলা করি, এটি চোখের ক্ষেত্রে কতটা ক্ষতিকর? পুকুরে গোসল করা কিংবা সুইমিং পুলে গোসল করা ক্ষতিকর কিছু না। ক্ষতিকারক হচ্ছে পুকুরটা যদি দূষিত হয় সেটা ক্ষতিকারক, কিংবা সুইমিং পুলের যদি পানিটা চেঞ্জ করা না হয় সেটা খুব ক্ষতিকারক। তার একটা সুইমিং পুলের একটা সিস্টেম আছে, ক্লোরিন ওয়াটার, কিন্তু সুইমিং পুলে ক্লোরিন ওয়াটারগুলোকে ওয়াশ করতে হয়, তারা ক্লোরিনেট ওয়াটারগুলোকে ওয়াশ করে। এখন যদি কোনো একটা সুইমিং পুলে যদি ক্লোরিন ওয়াটার ওয়াশ না করা হয়, সুইমিং পুলের একটা অর্গানিজম থাকে যেটা কর্নিয়াতে এফেক্ট ফেলে, এবং সে তার কর্নিয়াতে ক্যারাটাইটিস হবে, এবং এটা একটা বিশেষ ধরনের একটা কর্নিয়ার ইনফেকশন হয়, কর্নিয়াল আলসার হয়ে যায় পরবর্তীতে কিন্তু সুইমিং পুলে। একইভাবে পুকুরের ক্ষেত্রে সেম সূত্র। পুকুর ধরেন আমাদের যে গ্রামে গঞ্জের পুকুরগুলো, এখন দীর্ঘদিন ধরে পুকুরটার কোনো পরিচর্যা নেই, পুকুরে সব বিভিন্ন পচা জিনিস পড়ে থাকে, ইভেন কি প্রাণী মরে পচে থাকে পুকুরে, তাহলে অসংখ্য জার্ম সেখানে জন্ম হবে, সেই পুকুরের পানিতে অবশ্যই তার কিছু না কিছু এফেক্ট ফেলবে, এটাই স্বাভাবিক। তাহলে আমার জায়গায় বিশেষ হচ্ছে এখানে সমুদ্রের পানির ক্ষেত্রে, এবার আছে সমুদ্রের পানিতে। খুব ভালো প্রশ্ন করেছে। সমুদ্রের পানির ক্ষেত্রে কিছু জায়গার সমুদ্র, বেসিক্যালি সমুদ্রের পানি, আমরা যেহেতু বাংলাদেশে কিংবা এই সাবকন্টিনেন্টে আছি, এখানে আমাদের বে অফ বেঙ্গল নিয়ে যেই টোটাল যে সমুদ্রটা আছে এটা বেসিক্যালি আছে নোনা পানি। তো এই নোনা পানিতে কিন্তু বেশিক্ষণ চোখ খোলা রাখলে কিন্তু চোখে ইডেমা হয়ে যাবে, অর্থাৎ লবণ পানি চোখে লাগলে কর্নিয়াল ইডেমা জাতীয় মানে চোখের ক্ষেত্রে একটু সমস্যা হবে। কিন্তু এখন যদি আসি আমরা অন্য কোনো স্থিতিতে গিয়ে, যেখানে সমুদ্রের পানিটা অতটা লবণাক্ত না, সেই জাতীয় পানিতে যদি যায় তাহলে খুব একটা এরকম করোসিভ এফেক্ট হবে না। তো আমাদেরকে আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে, সমুদ্রের পানিতে দীর্ঘক্ষণ চোখ খোলা রাখা যাবে না, সেখানে অবশ্যই। একজন আমাদের অভিভাবক জানতে চেয়েছেন যে শিশুদের চোখ ভালো রাখার জন্য কি কি খাবার গ্রহণ করতে হবে? ভালো প্রশ্ন করেছেন অসম্মানিত অভিভাবক। এটি আমাদের যিনি প্রশ্নকর্তা অভিভাবক ছাড়াও সকল দর্শকের জন্য গুরুত্বপূর্ণ। শিশুদের চোখ ভালো রাখার জন্য নিঃসন্দেহে ভিটামিন এ জাতীয় খাবার সবসময় খেতে বলা হয়, সবুজ অর্থাৎ গ্রিন লিফি ভেজিটেবল বলা হয়, কালারফুল ফ্রুটস বলা হয়। তো কালারফুল ফ্রুটস হচ্ছে গাজর, যেমন যেখানে বিভিন্ন কালারফুল ফ্রুটসগুলো যেগুলো আছে এগুলোর পাশাপাশি, এবং সবুজ শাকসবজি। এবং আসেন এখানে বড় প্রশ্ন যেটা, সেটা কখন, সেটা যদি 15 বছরে জাতিসংঘ হিসেবে 18 বছর পর্যন্ত শিশু, এখন 18 বছরের বাচ্চা কি এই গ্রিন লিফি ভেজিটেবলকে কি দৃষ্টি উন্নতি হবে যে -3 পাওয়ারের চশমা পরে? না, আপনাকে এই খাবারটা সাপোজ সে জন্মগতভাবে একটা সুস্থ বাচ্চা জন্ম হয়েছে, তাকে ভিটামিন এ কাজ কি, রেটিনয়েড এবং রেটিনয়িক অ্যাসিডের কাজ হচ্ছে তার ডেভেলপ করে রেটিনা ডেভেলপ করা। তাহলে এই রেটিনয়িক অ্যাসিড রেটিনা ডেভেলপমেন্টটা যার একটা মূল্যবান
এক্সপেক্ট আছে, এবং সেটা হচ্ছে 8 বছর পর্যন্ত, আপ টু 8 ইয়ার পর্যন্ত সর্বোচ্চ বলা হয়। অনেক সময় 6 বছরও কমপ্লিট হয়ে যায়, তো আপ টু 8 ইয়ার আমরা ধরি। সো এটা আমরা যে আরও বেশি বলি 8 থেকে 10 বছর পর্যন্ত, তখন সে গ্রোয়িং এজে তাকে কিন্তু এই যে ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ সহকার নিতে হবে, যাতে তার বডি নিড যেটুকু এটুকু যেন ডেফিসিয়েন্সি না হয়। এবং এই কারণেই কিন্তু বাংলাদেশে যে প্রতি বছর রেগুলারলি ভিটামিন এ ক্যাম্পেইনটা হয়, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ওটাই, মূলত এটা। যে তার যে ঘাটতিটুকু রয়েছে ওই ঘাটতিটুকু ফিল আপ করা, যতটুকু রেটিনা ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, ওই ডেভেলপমেন্টের এই যে যদি ওই ভিটামিনের ঘাটতি পড়ে, তাহলে সে ভিটামিন এ জনিত অভাবের কারণে তার ব্লাইন্ডনেস কিন্তু ডেভেলপ করে। এবং নাইট ব্লাইন্ডনেস আগে প্রচুর ছিল বাংলাদেশের, রাতকানা রোগ, এখন অনেকাংশে কমে আসছে। মূলত এই কারণে হ্যাঁ, এই যে নিয়মিত ক্যাম্পিং এর কারণে এবং ভিটামিন এর অভাবজনিত কারণে বাংলাদেশে যে অন্ধত্বটা, এটা বাংলাদেশে অনেকাংশে কমে আসছে। তো এটা তাহলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, শিশুকালে বিশেষ করে 8 বছর আগ পর্যন্ত গ্রিন লিফি ভেজিটেবল, ভিটামিন এ যুক্ত খাবার, ছোট মাছ। এখন অনেক সময় প্রশ্ন করতে পারো তুমি, ছোটো মাছ তো বাচ্চারা খেতে চায় না, খেতে চাইবেও না, তাকে প্রসেসিং করে খাওয়াতে হবে যেটা সে পছন্দ করে। ছোটো মাছ কান্না ভালো লাগে, ভালো তো লাগার কথা না, এটা আড়ালদের ভালো লাগে, যেহেতু ছোটো মাছ কান্না লাগে, তাকে সেটা কাবাব বানিয়ে হোক, সেটা তার খাবার উপযোগী করে তাকে খাওয়ানো হবে। তাহলে এই জাতীয় মাছ, অর্থাৎ টোটাল যে ইভেন লিভার, যে বিভিন্ন লিভার আছে প্রাণীজ লিভারগুলো, তো লিভার যে কলিজা ভুনাকে যেটাকে বলা হয়, তো এখানেও কিন্তু ভিটামিন এ রয়েছে। এই জাতীয় গুলো তার বিশেষ করে 8 বছর বয়স পর্যন্ত তাকে পর্যাপ্ত পরিমাণে, তার যদি সাফিসিয়েন্ট নিড থাকে, তাহলে ভিটামিন এ এর অভাবটা তার খুব একটা সহজে হয় না। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরেও বলছি দর্শকদের উদ্দেশ্যে, এই ভিটামিন এ যুক্ত খাবার আপনি 15-16 বছর বয়সে কিংবা সালেহিনের তোমার মতো বয়সে যদি এখন যদি বেশি বেশি করে তুমি খাও, হ্যাঁ, তুমি খেলে তোমার স্কিন টোন ভালো হবে, তুমি ফ্রেশনেস আসবে, ভিটামিন এ তো ত্বকের স্কিনে ফ্রেশনেসও কাজ করে, ওরকম কাজ করবে তোমার। কিন্তু তোমার এই বয়সে তুমিও শিশু, কিন্তু জাতিসংঘ হিসেবে তুমি একজন শিশু ডেফিনেটলি, কিন্তু এক্ষেত্রে তোমার ওই ভিজুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভিটামিন এ তেমন একটা কার্যকর হবে না, কারণ তোমার 8 বছর বয়স পার হয়ে গিয়েছে। এটা আমি তোমার উদ্দেশ্যকে নিয়ে সকল দর্শকের উদ্দেশ্যে আমি মেসেজটি পৌঁছে দিচ্ছি। জি স্যার, এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখ লাল হয়ে যায় বা চোখ দিয়ে রক্ত পড়ে, এক্ষেত্রে কি করণীয়, বা এক্ষেত্রে বাচ্চাদের বিশেষ করে? হ্যাঁ, বাচ্চাদের চোখের লাল হওয়া, রক্ত পড়া, হ্যাঁ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, এক্সেপশন প্রশ্ন যদিও, কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেসব গার্জিয়ানরা এটা ফেস করেছে তারা এটা বুঝতে পারবে, এটার সমস্যাটা তারা তো দেখেছে। যে গার্জিয়ানরা এই বাচ্চা লাল নিয়ে রক্ত পড়া নিয়ে আসে, সাম্প্রতিক কয়েকদিন আগে আমার কাছে একজন পেশেন্ট আসছে, বাচ্চার চোখে দিয়ে রক্ত পড়ছে, খুব ভয় পেয়েছে, কান্না করছে, বাচ্চার মা আরও বেশি কান্না করছে। সো আসলে এই ঘটনাটা হলো, এবার যে ছোট বাচ্চা যখন বাচ্চার চোখে দিয়ে লাল রক্ত বের হয়, খুব একটা ভয়ানক একটা তারা ফিলিংস, স্বাভাবিক, একটা বাচ্চা চোখ দিয়ে লাল রক্ত বের হচ্ছে, একটা মানে কি একটা ভয়ঙ্কর ব্যাপার সেপার, বাচ্চার চোখটা তখন ফুলে থাকে, এটাকে বলা হয় মেমব্রেনাস কনজাংটিভাইটিস। তো বাচ্চাদের এই জিনিসটা বাচ্চাদেরই কমনলি হয়, এটা অ্যাডাল্টের কম হয়। এটা বাচ্চাদের মেমব্রেনাস, ওখানে একজন ভাইরাসের কারণে তার চোখের পাতার নিচে একটা মোটা একটা মেমব্রেন পড়ে যায়, পর্দা পড়ে যায়, ওই পর্দাটা একটা ইনফেকশাস পর্দা, ওটা পড়ে যাওয়ার কারণে ওখান থেকে তার প্রচণ্ড ব্লিডিং তৈরি হতে থাকে। এই জন্য ওই সময়ে তারা যদি ওষুধ ব্যবহারও করে, তখন তারা কমনলি আমাদেরকে হিস্ট্রি দেয় যে আমি এতদিন ধরে 1 সপ্তাহ ধরে ওষুধ ব্যবহার করছি, 1 মাস ধরে ওষুধ ব্যবহার করছি, ভালো হচ্ছে না। এটা কারণ হচ্ছে ওই ইনফেকশাস ভাইরাস, যদি কারণে ইনফেকশাস মেমব্রেনটা, ওই মেমব্রেনটা তখন আমাদেরকে পিলিং করে দিতে হবে, তুলে দিতে হবে স্টেরাইল কটন বাড দিয়ে, এবং এই যে সোয়াবিস্টি, সেখানে আমাদের একটা লোকাল অ্যানেস্থেসিয়া আছে ড্রপ আকারে, ওই লোকাল অ্যানেস্থেসিয়া করে আমরা মেমব্রেনটাকে পিলিং করে দিই, এবং তখনও কিন্তু খুব পিলিং করার সময় কিন্তু খুব ব্লিডিং হয়, হোক সেটা, কিন্তু এটাকে খুব স্টেরাইল পদ্ধতিতে সেটাকে পিলিং করে এরপর থেকে তাকে ওষুধগুলো ব্যবহার করতে হবে, এবং এটি সঠিক সময়ে আই স্পেশালিস্টের কাছে গিয়ে এই চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি, নতুবা এই মেমব্রেনটুকু দিন ডে আফটার ডে তার চোখ ফুলতে থাকে, এবং নর্মাল ওষুধে সেটা কিন্তু ভালো হয় না। সো এটা হচ্ছে যে বেসিক্যালি সব তোমার প্রশ্নের সারমর্ম উত্তর হলো, এই কমন রোগটা যদি আঘাতজনিত কারণে চোখের রক্ত না পড়ে, চোখ ফুলে গিয়ে যদি চোখে থেকে কোনো বাচ্চার রক্ত বের হয়, তাকে ধরে নিতে হবে ভাইরাসের একটা ইনফেকশাস স্টেজে হয়ে গেছে, মেমব্রেনাস কনজাংটিভাইটিস। এখন তো দেখি যে এই ধরনের বিভিন্ন কারণে অনেক অভিভাবক নিজে থেকে ফার্মেসিতে যে ড্রপ কিনে চোখে ব্যবহার করে, এটা এটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু ক্ষতিকর? হ্যাঁ, প্রশ্নটি যদিও খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু উত্তরটা একটু জটিল। আসি কেন জটিল বলছি, একটু যদি সংক্ষেপে যদি বলতেন, আসলে আমাদের সময় প্রায় শেষ। জি, জটিল বলছি এই কারণে, যেই স্থানে চক্ষু বিশেষজ্ঞ কাছেই রয়েছে, সেক্ষেত্রে অনেক সময় তারা যায় না। কিন্তু আমরা বাংলাদেশ তো অনেক বড়, 1,47,570 বর্গ কিলোমিটার একটি রাষ্ট্র। এমন অনেক পেরিফেরি অঞ্চল রয়েছে যেখানে চোখের ডাক্তার নেই,
কিংবা চক্ষু বিষয়ক কোনো এক্সপার্ট ম্যান পাওয়ারও নেই। সেক্ষেত্রে যখন প্রাথমিক চিকিৎসার জন্য যাই, অনেক সময় ফার্মেসিতে তাদেরকে একটু প্রাথমিক ওষুধ দিয়ে তার চোখকে সেট করছে, সেটা জাস্ট ক্লোরামফেনিকল জাতীয় ওষুধ দিয়ে তার চেক মানে করছে। সর্বোপরি ডক্টরের কাছে যাওয়াই অধিক প্রাথমিকভাবে সেটি তখন গ্রহণযোগ্য। কিন্তু কিছু ফার্মেসিওয়ালা, ওষুধ ফার্মেসিওয়ালা তাদের ওষুধ বিপণনের ক্ষেত্রে কিংবা ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে গিয়ে তারা বেশ কিছু স্টেরয়েড মিক্স ওষুধ ব্যবহার করে থাকে, যেটি ইজ ভেরি মাচ হ্যাম্পফুল এবং সেটি তার চোখের জন্য ক্ষতিকারক। এক্ষেত্রে আমার সকল গার্জিয়ানের প্রতি আমার অনুরোধ রইল, এই বিষয়ে আপনারা যথেষ্ট পরিমাণে, যদি আপনার আশেপাশে যে কোনো চক্ষু বিশেষজ্ঞ থাকে, এই বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি মুরাদুস সালেহীন বিদায় নিচ্ছি। আমাদের স্যার যিনি আছেন ওনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সালেহীন, এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং পরিচয় সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য, এবং কিডস ক্রিয়েশন টিভির এই কিডস হেলথ প্রোগ্রামকেও অসংখ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের সচেতনতার উদ্দেশ্যে এই সুন্দর একটি প্রোগ্রামকে উপহার দেওয়ার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ স্যার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আরেকটি পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কিডস ক্রিয়েশন টিভির সাথে সবসময় থাকুন এবং আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব, ফলোর মাধ্যমে আমাদের সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই, জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। For more updates,